এভরিওয়ান, সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম। আজকের ক্লাসে আমি আছি তোমাদের সাথে, আমি হচ্ছে মুনতাহা। চলো তাহলে শুরু করা যাক। আমি আজকে তোমাদেরকে ইংলিশের সিন কম্প্রিহেনশনটা পড়াবো। সিন কম্প্রিহেনশনের পার্টে যেটা পড়াবো তোমাদের আজকে ইউনিট 1 পিপল আর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি থেকে লেসন 2 যেটা দ্য আনফরগেটেবল হিস্ট্রিটা আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। এখন যদি বলি দ্য আনফরগেটেবল হিস্ট্রি বলতে কি বোঝাচ্ছে, তার মানে হচ্ছে অবিস্মরণীয় একটা ইতিহাস, যেটা আমাদের ছবিটা দেখেই বুঝতে পারছো কি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, তাই না? তার মানে হচ্ছে তারই এই যে আমরা তাকে নিয়েই যে একটা ইতিহাস যে গড়েছেন তিনি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা সামনে আগাই। আমরা এটা এই পার্ট থেকে কি পড়তে জানবো, সেটা হচ্ছে টু ফিল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ দ্য হিস্টোরিক স্পিচ অফ মার্চ 7, 1971 বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য ফাদার অফ দ্য নেশন হু ইউনাইটেড দ্য নেশন থ্রু দ্য স্পিচ ইন আ মিটিং এট রেসকোর্স ময়দান, প্রেজেন্ট সোহরাওয়ার্দী উদ্যান। এটা হচ্ছে আমরা এই যে এইখানে সিন কম্প্রিহেনশনটাতে এই যে মার্চ মাসের 7ই মার্চের যে ভাষণ 1971 সালের, যেটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, সেটা সকল মানুষকে একত্রিত করেছিলেন কোথায়? রেসকোর্স ময়দানে, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। তাহলে আমরা এই যে পড়ে আমরা এটা বুঝতে পারবো যে 7ই মার্চের যে ভাষণটার কতটুকু তার সেই ডেপথ আছে, বা কতটুকু আমাদের ইতিহাসে কতটা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে, আমরা এটা জানতে পারবো। আচ্ছা, তাহলে চলো আমরা তাহলে যেটা করব, এখন 7ই মার্চের ভাষণটা মন দিয়ে শুনে নিব, ঠিক আছে? দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনের 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের? আজকে আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মাসে হবে, তিনি মানে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে, অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও
একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। তারপরেও যদি কেউ আসে তাকে সন্ন্যাসার করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। কি পেলাম আমরা? যে আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত মানুষের বিরুদ্ধে। তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন? আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশটাকে রক্ষা করার জন্য। তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন, আমি নাকি বলে স্বীকার করেছি যে 10 তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে। আমি উনাকে একথা বলে দেবার চাই, আমি তাকে তা বলি নাই। টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন, সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি যে এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার, আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। ভাইয়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না।
কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। তবে আমি অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন। জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেঈমানি করি নাই। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাস্টে আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করবো, মনে আছে? আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। আচ্ছা, তোমরা নিশ্চয়ই মন দিয়ে ভাষণটি শুনে ফেলেছো। আমি জানি তোমরা খুব মন দিয়ে ভাষণটি শুনেছো এবং তোমরা যদি এখন সিন কম্প্রিহেনশনটা পড়ো, এই ভাষণের সাথে কিন্তু শুনে কিন্তু আরো সুবিধা হলো তোমাদের জন্য, তাই না? যেভাবেই কোয়েশ্চেন আসুক না কেন তোমরা পারবে। চলো কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে, কোয়েশ্চেন অ্যান্সার আর কিভাবে প্রশ্ন আসতে পারে সেটা একটু আলোচনা করি। প্রথমে দেখো লিখেছি কি, রাইট ট্রু অর ফলস অফ দ্য ফলোয়িং। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। এই যে কিছু এখানে বাক্য দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে, তোমাদেরকে পড়ে বলতে হবে এটা ট্রু না ফলস। ট্রু হলে ট্রু লিখবে, ফলস হলে ফলস লিখবে। কিন্তু যদি ফলস হয়, ফলস স্টেটমেন্ট হলে, ফলস বাক্য হলে বা মিথ্যা হলে, সেটা তোমরা কি করবে, ফলস লিখে সেটা কি সত্য যেটা হবে সেই বাক্যটা, সঠিক বাক্যটা কিন্তু লিখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। আমি তোমাদেরকে পরবর্তী স্লাইডে দেখাচ্ছি আমি কিভাবে প্যাটার্নটা বা কিভাবে করতে হবে সেটা আমি অ্যান্সার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেখো প্রথমটা দেখো, উই শেড ব্লাড ইন 1952। এটা কি ট্রু? আমরা 1952 সালে কি রক্ত দিয়েছি? হ্যাঁ, ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, মাতৃভাষার জন্য। সেটা কি সত্য? তাই দেখো ব্র্যাকেটে ট্রু দিয়েছি। এরপরে কি, ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার। আচ্ছা, আগের যদি স্লাইডে যাই দেখো কি বলা আছে, বি নাম্বারটা, ইন 1958 ইয়াহিয়া খান ডিক্লেয়ার্ড মার্শাল ল। এটা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা। তাই দেখো পরের স্লাইডে দেখো আমি কি লিখেছি, বি নাম্বার অ্যান্সার লিখেছি ফলস এবং সঠিক উত্তরটা দিয়ে দিয়েছি কি, ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল, তাই না? আবার দেখো সি নাম্বারটা, 6 পয়েন্টস ডিমান্ড লঞ্চড ইন 1962। এই কথাটা কি মিথ্যা। তাই দেখো ফলস দিয়েছি এবং আমি উত্তরটা দিয়ে দিয়েছি 6 পয়েন্টস ডিমান্ড লঞ্চড ইন 1966। আবার দেখো, ইন 1969 ইয়াহিয়া খান ফেল ফ্রম দ্য পাওয়ার। আচ্ছা, 1969 ইয়াহিয়া খান তার ক্ষমতা থেকে পতন ঘটেছে, তাই না? এটা কি ফলস। কি হবে, 1969 আইয়ুব খান ফেল ফ্রম দ্য পাওয়ার। আইয়ুব খান কি তার ক্ষমতা থেকে পতন ঘটেছে। এরপর দেখো যদি লাস্টে দেখি, বঙ্গবন্ধু মেট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। এটা হচ্ছে ট্রু। তাই আমি দেখো ব্র্যাকেটে কিন্তু ট্রু দিয়েছি। এরপরে চলো একটা কোয়েশ্চেনে চলে যাই কিভাবে অ্যান্সার করতে হবে। উই শেড ব্লাড ইন 1952, ওয়াই ডিড বঙ্গবন্ধু সে দিস। আচ্ছা, আমরা 1952 সালে রক্ত দিয়েছি, এটা কেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু এটা বলেছেন? আমি অ্যান্সারটা এভাবে দিয়েছি, বাই দ্য লাইন বঙ্গবন্ধু রেফার টু দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হেল্ড ইন 1952। তার মানে এই লাইন দ্বারা
আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বুঝিয়েছেন, যে আমাদের এই যে ভাষা আন্দোলন যে 1952 সালে হয়েছে এটা বুঝিয়েছেন। ফর আওয়ার মাদার টাং উই হ্যাড টু স্যাক্রিফাইস আওয়ার লাইভস। আমরা কিন্তু মাতৃভাষার জন্য কি করেছি, জীবন দিয়েছি, তাই না? তখন সালাম, রফিক, শফিক, জব্বর, বরকত and many other embraced death for mother language in 1952. এই যে সালাম, রফিক, শফিক, জব্বর, বরকত এরকম অনেক সন্তান আছেন, অনেকেই আছেন যারা মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে এই 1952 সালে কিসের জন্য, আমাদের মাতৃভাষার জন্য, যে কারণে আমরা এখন বাংলায় সুন্দর করে কথা বলতে পারছি। আচ্ছা, কিছু ফিলিং দ্য গ্যাপস আমরা দেখে নেই। এখন দেখো, ফিলিং দ্য গ্যাপস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য রাইট ফর্ম অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট। তার মানে এই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো যেটা আছে ব্র্যাকেটে তোমাদের একটা ওয়ার্ড দেওয়া থাকবে, এই যে শব্দ দেওয়া থাকবে, এই শব্দটার ঠিক কি সঠিক ফর্মে প্রপার যে শব্দটা ওটা বসাতে হবে। দেখো, দ্য বাংলাদেশি ওয়ার দ্য ড্যাশ ইন দ্য ইলেকশন অফ 1994। এই দেখো, দ্য বাঙালিজ ওয়ার দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশন অফ 1994। দেখো এখানে কিন্তু দেওয়া আছে, প্রথমটাতে ভিক্টোরি দেওয়া আছে, বাংলাদেশিজ ওয়ার দ্য ভিক্টোরি, তাই না? ভিক্টোরি দেওয়া আছে, কিন্তু ডাইরেক্ট ভিক্টোরি বসাতে পারছে না, কিন্তু কি হবে, বাংলাদেশিজ ওয়ার দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশন অফ 1994। 1994 সালে কি বাংলাদেশিরা কি ছিল, বিজয়ী ছিল এই ইলেকশন বা এই যে ভোটে বিজয় লাভ করেছে। তারপর যদি বলি, দে ওয়ান্টেড টু স্লেভ আস ফর দ্য হোল লাইফ। তারা কি চেয়েছিল, দে ওয়ান্টেড টু এনস্লেভ আস ফর দ্য হোল লাইফ। তারা কি চেয়েছিল, আমাদেরকে তাদের সবসময় সারা জীবন তাদের দাসত্বে রেখে দিতে। এরপর দেখো সি নাম্বারটা, আবার একটু লাস্টের স্লাইডে যাই। ইন 1966 6 পয়েন্ট মুভমেন্ট ওয়াজ লঞ্চ। তাহলে কি দেওয়া আছে অ্যান্সারটা, ইন 1966 6 পয়েন্ট মুভমেন্ট ওয়াজ লঞ্চড। কি হয়েছিল 66, তখন 6 পয়েন্ট মুভমেন্টটা তখন লঞ্চ হয়েছিল। এরপর দেখো, আইয়ুব খান ফল ড্যাশ, ব্র্যাকেটে ফল দেওয়া আছে, ফ্রম দ্য পাওয়ার ইন 1969 বলা আছে পাস্ট টেন্সে, তাহলে কি হবে, ফেল ফ্রম, ক্ষমতা থেকে কি হয়েছিল, তিনি ক্ষমতা থেকে সরে এসেছিল, আচ্ছা পতন হয়েছিল তার। এরপর দেখো, ইন 1954 দ্য বাঙালিজ কুড নট ফর্ম গভর্ন, ব্র্যাকেটে দেওয়া আছে গভর্ন, তাহলে কি হবে, চেঞ্জ হয়, আমরা 1954 দ্য বাঙালিজ কুড নট ফর্ম গভর্নমেন্ট। ঠিক আছে, এখন দেখো এখন এই যে এইভাবে বলা আছে, তোমাদের কিন্তু ব্র্যাকেটে একটা শব্দ দেওয়া থাকবে, তোমাদের চিন্তা করে খুব খেয়াল করে কি ঠিক রাইট ফর্মটা, সঠিক ফর্মটা তোমাদের এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে বসাতে হবে। এই জন্য তোমাদেরকে সিন কম্প্রিহেনশনটা খুব ভালো করে পড়ে নিতে হবে, তোমাদেরকে ভাষণটাও শুনে নিতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, এবং করলেই দেখবা বারবার যখন পড়ছো তখন কিন্তু জিনিসটা সহজ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যাদের প্রবলেম হয়েছে, যদি মনে করো যে আমার কাছে কোনো প্রশ্ন আছে, যেটা করবে অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।